এই ঘটনাটা আমি শুনেছি আমার দাদার মুখে, আর দাদা শুনেছেন তার বাবার কাছ থেকে। গ্রামের যেসব মানুষ বয়সে প্রবীণ তারা কেউই এই কাহিনী অস্বীকার করে না। সবাই বলে হালুয়াঘাটের ওই বাঁশঝাড় আজও ঠিক আগের মতোই আছে, শুধু মানুষ আর যায় না। ঘটনাটা আজ থেকে প্রায় ১০০ বছর আগের। সময়টা ১৯২০-৩০ সালের মাঝামাঝি। তখনকার গ্রামবাংলা ছিল একেবারে অন্যরকম। প্রতিটা বাড়ির পেছনে পুকুর, পুকুরের পাশে নারকেল আর সুপারি গাছ, গোয়ালে গরু, গোলাভরা ধান, মেঠো পথ দিয়ে ধীরে ধীরে চলত গরুর গাড়ি। সপ্তাহে একদিন হাট বসত, সেই হাটই ছিল গ্রামের প্রাণ। লোকজন নিয়ম মেনে চলত। সন্ধ্যের আগেই সবাই বাড়ি ফিরত, কারণ রাত নামলেই গ্রাম বদলে যেত। গ্রামের বিনোদন বলতে মেলা আর কুস্তি খেলা, আর সেই কুস্তির মাঠেই এক নাম সবার মুখে মুখে, মোহাম্মদ আলী। বয়স হবে ২৬-২৭। দেহ পিটানো, বুক চওড়া, বাহু যেন লোহার মতো শক্ত। চুল ছোট করে কাটা, গায়ে ফতুয়া পায়জামা, মাঝে মাঝে লুঙ্গি পরেও দেখা যেত। ৭ গ্রামের মধ্যে কেউ আজও তাকে হারাতে পারেনি। একবার তো প্রায় হেরেই গিয়েছিল, কিন্তু মনের জোরে শেষ মুহূর্তে জিতে যায়। লোকজন বলতো আলীর শরীর শক্ত, কিন্তু সাহস তার থেকেও শক্ত। আলীর গ্রাম থেকে বাজারে যেতে হেঁটে সময় লাগত প্রায় ১.৫ ঘন্টা। সে সব সময় সন্ধ্যের আগেই ফিরত, কিন্তু একদিন কোনো এক অজানা কারণে তার ফিরতে দেরি হয়ে গেল। ঘড়িতে তখন রাত ৯টা কি ১০টা, পূর্ণিমার রাত। চাঁদের আলোয় মাঠ, পুকুর, গাছ সব স্পষ্ট দেখা যায়। হাতে একটা টর্চ ছিল, কিন্তু আলী সেটি বন্ধ করে রাখল। চাঁদের আলোই যথেষ্ট। একাই হাঁটছে, চারপাশ নিস্তব্ধ। এমন সময় সে পৌঁছে গেল সেই জায়গায় যেখানে দিনের বেলাতেও মানুষ একা যেতে ভয় পায়। চারদিক বাঁশে ঘেরা, মাটিতে সেকসেতে ভাব, মাঝে মাঝে পচা পানির গন্ধ। গরমের দিনেও সেখানে ঠান্ডা লাগে। আলী ভয় পায়নি, সে কুস্তিগীর। হঠাৎ চোখে পড়ল তার কয়েক ফুট সামনে একটা মা মুরগি বাচ্চা নিয়ে রাস্তা পার হচ্ছে। আলী মনে মনে ভাবল, এত রাতে মুরগি বাইরে কেন? ঠিক তখনই তার কাঁধে একটা হাত পড়ল। হাতটা ঠান্ডা, কাঠের মতো শক্ত। আলী চমকে ঘুরে দাঁড়াল। সামনে দাঁড়িয়ে আছে একটা লোক, কালো পোশাক পরা, লম্বায় ৭ ফুটেরও বেশি। মুখটা মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ নয়। চোখ দুটো গর্তের ভেতর থেকে ঝুলে পড়েছে যেন। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আলীর চোখের দিকে। লোকটা হাসল, তারপর আলীর কবজি চেপে ধরল। লোকটা কোনো ভূমিকা ছাড়াই বলল, আমার সাথে কুস্তি করবি। জিতলে আমি তোর গোলাম, হারলে আজই তোর শেষ রাত। আলী তখনই বুঝে গেল এটা মানুষ না, এটা অশরীরী, একটা দানব। আলী কবজি ছাড়াতে চাইল, পারল না। হঠাৎ দানবটা তাকে তুলে নিল, পুতুলের মতো ছুঁড়ে ফেলল নিচে নদীর তীরের কাদা মাটিতে। বাঁশঝাড়ের ভেতর থেকে যেন কারো হাসির শব্দ। নিমিষের মধ্যে দানব আবার সামনে, গলায় হাত, শ্বাস বন্ধ হয়ে আসে। আলী জীবনে এত শক্তি কখনো অনুভব করেনি। সে কুস্তি জানে, কিন্তু এটা কুস্তি নয়, এটা মৃত্যুর লড়াই। দুজনেই কাদামাটিতে গড়াগড়ি খাচ্ছে। দানব আলীর মাথা কাদার ভেতর গেঁথে দিতে চাইছে। আলী ক্লান্ত, কণ্ঠ দিয়ে কোনো সুরা বের হয় না। সে শুধু ভাবছে, এভাবেই কি মৃত্যু? হঠাৎ দূরে ফজরের আজান। ঠিক সেই মুহূর্তে দানবটা থেমে গেল। তার কণ্ঠ শোনা গেল, আজ ভাগ্য ভালো ছিল, আবার দেখা হবে। তোর সাথে আমি কুস্তি করতেই থাকব। এরপর অন্ধকার। আলী জ্ঞান ফিরে পেল মসজিদের সামনে। কিছু মুসল্লি তাকে ছটফট করতে দেখে ধরে নিয়ে আসে, গোসল করায়, মসজিদের ভেতরে শুইয়ে রাখে। ইমাম সাহেব সব শুনে বললেন, ওটা দুষ্টু জিন, তোর শক্তি ওর চোখে পড়েছিল, মারার উদ্দেশ্যেই এসেছিল। সেই ঘটনার পর মোহাম্মদ আলী আর কখনো কুস্তি খেলেনি। বাজার থেকেও সন্ধ্যের আগেই ফিরে আসে, আর মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় তার ঘরের জানালার বাইরে থেকে ভেসে আসে এক কণ্ঠ,
আমি এখনো তোর ওপর নজর রাখছি।